অবরুদ্ধ গাজার প্রতিরোধ যোদ্ধারা শুরু করলো এক দুঃসাহসিক অভিযান। বছরের পর বছর ইসরায়েলি বর্বরতায় নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিরা ইসরায়েলের অভ্যন্তরে পরিচালনা করল এক নজিরবিহীন অভিযানে। নিহত হয় ১২০০ জন, আহতের সংখ্যা অগণিত। অভিযানের অংশ হিসেবে বন্দী করা হয় সেনা কর্মকর্তা সহ ২ শতাধিক ইসরায়েলিকে। ইসরায়েলি বাহিনী ও তাদের গোয়েন্দা বিভাগ এই আকস্মিক হামলায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। এই ঘটনাটি সারা বিশ্বের নজরে আসে। স্বভাবতই ইসরায়েল প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। পশ্চিমা দুনিয়া তাদের মিডিয়ার মাধ্যমে অবরুদ্ধ গাজার নির্যাতিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার উস্কানি দিতে থাকে। ফলশ্রুতিতে গাজায় শুরু হয় ইতিহাসের বর্বরতম গণহত্যা। এখন পর্যন্ত শহীদ হয়েছেন ৪২,০০০ মানুষ, যার মধ্যে রয়েছে ১২,০০০-এরও অধিক শিশু এবং ৬,০০০-এরও অধিক নারী। হাসপাতাল, বহুতল আবাসিক ভবন, মসজিদ, গির্জা, গণমাধ্যম অফিস, কোনো কিছুই বাদ যায়নি অবিরাম বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের হাত থেকে। এই ঘটনায় পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো ইসরায়েলের আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন জানাতে থাকে। গণহত্যা রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় ইন্ধন জুগিয়েছে। তারা বারবার বলে যাচ্ছে, ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ। Israel has a right to defend itself. Israel's right to defend itself. Israel's right to defend itself. কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে কে আক্রমণকারী আর কে প্রতিরোধকারী? এই আক্রমণ কি সম্পূর্ণ বিনা উস্কানিত হয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ ১ শতাব্দীর ইতিহাস? এর উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে প্রায় ১০০ বছর পেছনে, প্রথম বিশ্বযুদ্ধের সময়। ১৯১৭ সাল। উসমানী খেলাফতের প্রায় সম্পূর্ণ ভূখণ্ড পাউরুটির মতো ভাগ করে নিচ্ছে ব্রিটেন, ফ্রান্স ও মিত্র শক্তিগুলো। ৩১ অক্টোবর ১৯১৭ সালে বীর শেইবা যুদ্ধে উসমানীদের শোচনীয় পরাজয়ের মাত্র ২ দিন পর ২ নভেম্বর ১৯১৭ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আর্থার বেলফোর জায়নিস্ট আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক ধনকোবের ওয়াল্টার রথচাইল্ডের কাছে একটি চিঠি লেখেন। এই চিঠি ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত হয়, যা ৯ নভেম্বর পত্রপত্রিকায় প্রকাশিত হয়। ৬৭ শব্দের এই ঘোষণায় ফিলিস্তিনিদের সমস্ত নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় এবং ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় বাসভূমি প্রতিষ্ঠা করার কথা বলা হয়। এর পরপরই ফিলিস্তিন সম্পূর্ণভাবে ব্রিটিশ সেনাদের দখলে চলে আসে। সান রেমো কনফারেন্স ১৯২০-এ লিগ অফ নেশনস ফিলিস্তিন ও ট্রান্স জর্ডানকে ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ছেড়ে দেয়। এরপরের ২ দশকে ব্রিটিশরা জায়নিস্ট ইহুদিদের ব্যাপক অভিবাসনের সুযোগ করে দেয়। প্রতিটি পদক্ষেপ নেওয়া হয় ফিলিস্তিনি আরবদের নিরস্ত্র করার জন্য, আর ফিলিস্তিনিদের কৃষি জমি ও গ্রামগুলো দখল করতে থাকে ইহুদি মিলিশিয়া বাহিনী। এসবের বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিদ্রোহ ঘোষণা করে। ১৯৩৬ সাল থেকে ১৯৩৯ সালের এই আরব বিদ্রোহ কঠোরভাবে দমন করা হয়। হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয় এবং অনেকেই বাস্তুচ্যুত হয়। ১৯৪৭ সালে জাতিসংঘ ব্রিটিশ অধিকৃত ফিলিস্তিনকে ভাগ করার পরিকল্পনা করে। এই পরিকল্পনায় জেরুজালেমকে একটি আন্তর্জাতিক অঞ্চল হিসেবে রেখে ২টি পৃথক রাষ্ট্র, একটি আরবদের জন্য আর একটি ইহুদিদের জন্য প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। যদিও এটি বিতর্কিতভাবে পাস হয়, কিন্তু এর মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমি ইহুদিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ১৪ মে ১৯৪৮ সালে জবর দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ট্রান্স জর্ডান, সিরিয়া, লেবানন, মিশর ও ইরাক মিলে ইসরায়েলকে আক্রমণ চালায়। তবে ইসরায়েল তাদেরকে পরাজিত করে এবং এর ফলে ফিলিস্তিনিদের বরাদ্দকৃত ভূমির ৫০%-রও বেশি দখল করে নেয়। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের সময় বড় শহরগুলোর সাথে সাথে ৬ শতাধিক ফিলিস্তিনি গ্রাম ধ্বংস করা হয়। চলে লুটপাট ও হত্যাযজ্ঞ, এবং প্রায় ৭.৫ লাখ ফিলিস্তিনি নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে গাজা, পশ্চিম তীর ও প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। এই আশ্রিতরা আর কখনোই নিজেদের শহর, গ্রাম তথা বাড়িতে ফিরতে পারেনি। তাদেরকে ফিরতে দেওয়া হয়নি। এই ঘটনাকে ইতিহাসে আন-নাকবা বা মহাবিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়। ১৯৬৭ সালের ৫ জুন ইসরায়েল আকস্মিকভাবে ৩ আরব রাষ্ট্র মিশর, জর্ডান ও সিরিয়ার উপর হামলা চালায়। এর মাধ্যমে ইসরায়েল পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপত্যকা এবং গোলান মালভূমি দখল করে নেয়। ১৯৭৩ সালের ৬ অক্টোবর মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে
ইয়ম কিপুর যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে প্রথমে আরব বাহিনী কিছু সাফল্য অর্জন করলেও ইসরায়েলি বাহিনী পাল্টা আক্রমণে কায়রোর 104 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ে। এই যুদ্ধ শেষ হয় যুদ্ধবিরতির মাধ্যমে। 1979 সালে মিশরের সাথে শান্তি চুক্তি করে ইসরায়েল এবং 1993 সালে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা ও পশ্চিম তীরের নামে মাত্র কিছু নিয়ন্ত্রণ দেওয়া হয়, কিন্তু ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেমকে ব্যাপক ও নিপীড়নমূলক দখলদারিত্ব বজায় রাখে। ইহুদি সেটলাররা প্রায়ই ইসরায়েলি সশস্ত্র বাহিনীর পাহারায় মসজিদে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে শোডাউন দেয় ও মুসলিমদেরকে ভীতি প্রদর্শন ও নির্যাতন করে। ধীরে ধীরে পশ্চিম তীরেও ইহুদি বসতি গড়ে তুলে সেখান থেকে উচ্ছেদ করা হয় ফিলিস্তিনিদেরকে। 2006 সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে হামাস বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসলে তা পছন্দ হয় না ইসরায়েল ও পশ্চিমা বিশ্বে। 2008 সালে গাজায় সর্বাত্মক অবরোধ দেয় ইসরায়েল। এর মাধ্যমে ইসরায়েল গাজায় প্রবেশ ও সেখান থেকে ফিলিস্তিনিদের বের হওয়ার উপর নিয়ন্ত্রণ নেয়। খাদ্য, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সেখানকার বিদ্যুৎ ব্যবস্থাপনা এখনও সম্পূর্ণরূপে ইসরায়েলের নিয়ন্ত্রণে। বিস্ময়করভাবে গাজায় একটি শিশুর জন্ম হলে তাও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত করতে হয়। গাজাকে এজন্য মানবাধিকার সংগঠনগুলো নাম দিয়েছে দ্য লার্জেস্ট ওপেন এয়ার প্রিজন, খোলা আকাশের নিচে বিশ্বের সবচেয়ে বড় কারাগার, যেখানে বন্দী নারী শিশুসহ 20 লাখেরও অধিক নিরপরাধ মানুষ। ইসরায়েলের সামরিক নীতির অন্যতম কৌশল হল ঘাস কাটা নীতি। এর মানে হল গাজায় প্রতিরোধ শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করতে না পারলেও বারবার আক্রমণ চালিয়ে তাদের ক্ষমতা সীমিত রাখা। এই নীতি অনুসরণ করে ইসরায়েল গাজায় 2008 সালের পর থেকে হামলা চালিয়েছে অসংখ্যবার। 2008 সালের অপারেশন কাস্ট লিড এর সময় প্রায় 1400 ফিলিস্তিনি নিহত হয়, যার বেশিরভাগই ছিল বেসামরিক মানুষ। 2014 সালের অপারেশন প্রোটেক্টিভ এজ এ ইসরায়েলের হামলায় 2200 জন ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে প্রায় 500 জন ছিল শিশু। 2019 সালে ইসরায়েল আবারও গাজায় হামলা চালায়, যেখানে শত শত ফিলিস্তিনি প্রাণ হারায় এবং অবকাঠামোর বিশাল ক্ষতি হয়। 2021 সালের অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালসে 11 দিনের সংঘর্ষে প্রায় 250 ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল নারী ও শিশু। প্রতিটি যুদ্ধে ইসরায়েল দাবি করে যে এটি তাদের আত্মরক্ষার অংশ, কিন্তু বাস্তবে এগুলো ছিল ফিলিস্তিনিদের প্রতিরোধ শক্তিকে নিঃশেষ করার একটি কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2020 সালে আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম অ্যাকর্ডস নামক চুক্তি স্বাক্ষর করে, যেখানে ফিলিস্তিনিদের অধিকারকে নগ্নভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়। ফিলিস্তিনিরা বারবার গণহত্যা, বন্দিত্ব, নিপীড়নের শিকার হয়েও তথাকথিত সভ্য দুনিয়ার কাউকেই পাশে পায়নি, বরং ধনী আরব রাষ্ট্রগুলো বারবার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে জায়নিস্টদের আনুকূল্য পেতে চেষ্টা করেছে। সর্বশেষ আব্রাহাম অ্যাকর্ডসও এরও একটি ধারাবাহিকতা। এত সব অন্যায়ের পর অপারেশন আল আকসা ফ্লাডের মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে, যাতে ফিলিস্তিনিদের মাতৃভূমি, জীবন ও আল আকসার বিনিময়ে কেউ নিজেদের স্থূল স্বার্থ হাসিল করতে না পারে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে শতবর্ষ ধরে চলা পশ্চিমা পরাশক্তির মদতপুষ্ট জায়নিস্টদের এই আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে আমরা কি চুপ করে থাকতে পারি? বিশ্বের বিবেকবান মানুষের কি উচিত নয় এই ন্যায়সঙ্গত প্রতিরোধ সংগ্রামে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো? ইন্তিফাদা জিন্দাবাদ।